সেটা হলো যে আমাদের প্রেস টুল ডিজাইন যেটা ছিল সেটার একটা অংশ হিসেবে যে কোনো একটা বস্তুকে যে কোনো একটা শীট মেটালকে যদি কাটতে চায় তাহলে তার ম্যাটেরিয়াল প্রপার্টি এবং তার যে জবটা কাটবো তার সাইজ এবং থিকনেস অফ দি ম্যাটেরিয়াল সেটার উপর গত ক্লাস আমরা দেখেছি যে কাটিং ফোর্সের ক্যালকুলেশনটা পাই ডিটি এফএস এফএসটা হলো ম্যাটেরিয়ালের আলটিমেট শিয়ার স্ট্রেংথ অফ দি ম্যাটেরিয়াল, কারণ ওই ফোর্সটা অ্যাপ্লাই করলেই অর্থাৎ যখন তুমি আলটিমেট শিয়ার স্ট্রেংথটা ক্রস করতে পারবে তখনই তুমি কাটিংটা শিয়ারিং অপারেশনটা অ্যাক্টিভেট হবে প্রপারলি। সো আমরা গত ক্লাসে এখানে ছিলাম, সবাই মনে করে দেখো পাই ডিটি এফএস, যেখানে পাই ডিটা ছিল ডায়ামিটার যদি সার্কুলার টাইপের কাটো। এখন পাই ডি মানে হলে আসলে আলটিমেটলি পেরিমিটার অফ দি হোল যেটা আমি কাটতে চাচ্ছি, আর টিটা হলো থিকনেস। তো যদি পেরিমিটার যদি সার্কুলার না হয় তাহলে সেই জায়গায় পাই ডির জায়গায় আমরা এল লিখবো, কারণ এলটাও পেরিমিটার, যে কোনো শেপের হইতে পারে পেরিমিটার। সেক্ষেত্রে যে সবগুলা বাহুর যোগফল দিয়ে আমরা করে ফেলবো, ঠিক আছে? তো আমার মনে হয় এই ফর্মুলাটা নিয়ে কারো কোনো কথা ছিল না, পরবর্তীতে আর দেখি নাই। তো এখন প্রশ্ন হলো যে আমরা যখন শেয়ারিং অ্যাকশনটা শুরু হয়, যখন মনে করো যে প্রেস টুল যখন 5টা আইসা ম্যাটেরিয়ালের সাথে লাগে, তারপরে যখন প্রেসার দিতে থাকে তখন একটা বিভিন্ন স্টেজ অফ অপারেশন কিন্তু ঘটে, এবং সেই বিভিন্ন স্টেজের অপারেশনের সাথে কাটিং ফোর্সের একটা সম্পর্ক আছে। আমরা যদি একটু এই প্লটটা দেখি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্লট। এখানে দেখো এদিকে হলো যে তোমার ফোর্সটার সাথে কাটিং ফোর্স পি, কাটিং ফোর্স হলো পি, এই পি এই যে পি এদিকে হলো পি। এখন যখন এই শেয়ারিং অ্যাকশনটা শুরু হয় আর কি, তো বিভিন্ন স্টেপ অফ অপারেশন আছে। মনে করো এখানে আইসা প্রেস টুলটা জবের সাথে লাগলো, লাগার পরে তুমি প্রেসার দিচ্ছ ফোর্স দিচ্ছ, এইখান থেকে মেটালটা কিন্তু প্লাস্টিক ডিফরমেশন স্টেটে চলে যাবে যখন চাপ দিতে থাকে। তো যখন তোমার প্লাস্টিক ডিফরমেশন হওয়া শুরু করলো, তখন আস্তে আস্তে ফোর্স আরো বাড়লো, বেড়ে যখন এইখানে আসলো তখন হলো পেনিট্রেশন মানে হলো কি অলরেডি উপরের 5টা মেটাল ক্রস করে, মেটাল তো নেমে গেছেই, তারপরে ডাইটা 5টা নিচে টাচ করে নিচে নেমে যাচ্ছে, তখন আর কোনো প্রেশার নাই। তখন শুধুমাত্র আস্তে আস্তে তোমার ওই ফোর্সটা কমে যাবে, অর্থাৎ তোমার কাটা শেষ হয়ে গেছে, এখানে তোমার কাটাটা শেষ হয়ে গেল। তো দিস ইজ দ্য প্লট to understand how the force is increasing during the operation. Wait 1 minute. তারপরে যেটা বলছিলাম যে তোমার এই জিনিসটা যখন তুমি দেখো ফোর্সটা কিন্তু সবসময় একই রকম লাগে না। তুমি যখন ওই প্রেসার ক্যালকুলেশন করবা, হ্যাঁ, যেটা ফোর্সটা কাটিং ফোর্সটা, তো তোমার সবসময় ওই ফোর্সটা কিন্তু লাগতেছে না, এটা হলো ম্যাক্সিমাম। এই ফোর্সটা এইখানে এসে মোটামুটি লাগতো, এর আগে কম এর পরেও কম, তাই না? তো এখানে বিভিন্ন স্টেজ হয়, পেনিট্রেশন হয়ে গেল, তারপরে ফ্র্যাকচার হয়ে গেল, ছিঁড়ে গেল, পড়ে গেল, বাস কাস্টিং তোমার ডাই শেষ। তো এটা আমাদের একটা কমন ফেনোমেনা। এবার আসো যে তুমি স্মলেস্ট হোল দ্যাট ক্যান বি পাঞ্চ, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা, যে এটা একটা ডিজাইন ক্রাইটেরিয়া, যে দ্য পাঞ্চ শুড হ্যাভ সাফিসিয়েন্ট কম্প্রেসিভ স্ট্রেংথ so that it can apply necessary force required during punch. মনে করো তুমি মনে করো এই একটা গ্যাস লাইট শলাকার যে ডায়ামিটার, 12 এর চেয়ে চিকন ডায়ামিটার তুমি আসলে পাঞ্চ করতে পারবা কিনা, সেটা এখন একটা প্রশ্ন। অর্থাৎ মিনিমাম কত ডায়ামিটার হোল তুমি পাঞ্চ করতে পারবা, কত চিকন হলে পারবা। সেক্ষেত্রে ঝামেলা হলো যে ডাই এবং পাঞ্চ যখন সেট তৈরি করা হয়, পাঞ্চের মধ্যে একটা বাকলিং হয়ে যেতে পারে, বা পাঞ্চ যেটা উপর থেকে যেটা নামবে এটা যদি খুব তাহলে কিন্তু এটা
বাকলিং হয়ে যেতে পারে, অর্থাৎ নিজেই বেঁকে যেতে পারে, তাই না? সো দ্যার ইজ এ পসিবিলিটি অফ বাকলিং or failure of the punch. তো এখানে let us calculate something to find out the smallest hole. মনে করো ডি হলো মিনিমাম ডায়ামিটার অফ দি হোল, যেটা আমার কাটতে হবে মিনিমাম ডায়ামিটার, আমাদের কাজ এইটাই, যেটা বাইর করবো। তো মিনিমাম হোল কত কাটতে পারি একটা ম্যাটেরিয়ালের পাঁচ দিয়ে। দেন টি হলো ওয়ার্ক ম্যাটেরিয়াল থিকনেস, যে ম্যাটেরিয়ালটা পাঁচ করব ওই ডায়ামিটারের যে ম্যাটেরিয়ালটা পাঁচ করব। দেন আলটিমেট শিয়ার স্ট্রেস অফ দ্য ওয়ার্ক ম্যাটেরিয়াল যার উপরে আমরা কাটবো সেটা হলো এফএস। আর পাঁচের ম্যাটেরিয়ালের ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ হলো এফসি। বুঝছো তো? ওই কম্প্রেসিভ স্ট্রেংথটাই মেইন। এটা ফেল করলে এটা বাকলিং হওয়া শুরু করবে, মাঝখান দিয়ে ফেটে ভেঙে যাবে। সো কম্প্রেসিভ স্ট্রেস অফ দ্য পাঁচ হলো এফসি। এখন কিছুক্ষণ আগে আমরা পড়েছি যে কাটিং ফোর্সের ফর্মুলা হলো পাই ডিটি এফএস, ঠিক আছে তো? আর তাহলে কম্প্রেসিভ স্ট্রেংথটা কত হবে পাঁচের? তাহলে কম্প্রেসিভ ফোর্সটা কত হবে বলো? এটার এফসি তো আছে, তো সো যেই হোলের ডায়ামিটার আমরা কাটতে চাই মিনিমাম সেই হোলের ডায়ামিটার 5 লাগবে। তো সো ওই এরিয়া পাই 4 ডি স্কয়ার এরিয়া ইনটু এফসি, অ্যালাউয়েবল কম্প্রেসিভ স্ট্রেংথ। এখন এইটা যতক্ষণ পর্যন্ত এটা মানে ওই টোটাল কাটিং ফোর্স টোটাল কম্প্রেসিভ ফোর্সের সমান হওয়া পর্যন্ত ঠিক আছে। কোনো কারণে কাটিং ফোর্স বেশি হয়ে গেলে কম্প্রেসিভ স্ট্রেংথের কাছে তখনই কিন্তু ফেল হবে। তো সো মিনিমাম ডায়ামিটার যখন কাটতে চাচ্ছি তার মানে হলো এটা সমান, অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেংথ আর কাটিং ফোর্স সমান হবে, এফসি ইকুয়াল টু পি হবে যখন আমরা মিনিমাম ডায়ামিটার কাটতে চাচ্ছি। তো এইখানে আইসা দেখো পাই বাই 4 ডি স্কয়ার এফসি আর হলো কাটিং ফোর্স সমান করে দিলাম, অর্থাৎ পাঞ্চের ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথিং ফোর্স ইকুয়াল টু কাটিং ফোর্স। এই অবস্থায় হলো মিনিমাম ডায়ামিটার কাটতে পারবো আমরা। এরপরে ডি পেয়ে গেলাম 40 বাই এফএস 50 বাস। So this is the formula to find out the smallest hole that can be punched, 40 divided by fs divided by fc. এখন ভালো করে বুঝতে হবে কোনটা কি। T হলো thickness of the workpiece, fs হলো ওয়ার্কপিসের shear strength, আর fc হলো পাঁচ ম্যাটেরিয়ালের compressive strength. Okay, এগুলো ম্যাটেরিয়াল প্রপার্টি that you will be provided for material data, and you can calculate how much minimum dia you can punch by using that material on that workpiece. স্যার এখানে স্মলেস্ট হোল বলছে স্যার, এর থেকে বড় হোল যদি পাঞ্চ করতে গেলে কি ফেল করবে মানে? হ্যাঁ, এর এফসি না এসে বড় ফেল করবে না, এসে ছোট হলে ফেল করবে। মানে এটা কিভাবে হচ্ছে? মানে ছোট হইলে মানে ছোট হইলে ওই পাঁচটা দিয়ে একটা বড় হয়ে যাবে। ছোট যদি হয়, একটা ছোট যদি হয় তাহলে এই জায়গাটা ফোর্সটা আরো কম হয়ে যাবে, তখন এটা ফেল করবে, কম্প্রেসিভ স্ট্রেংথ কমে গেছে। তো বুঝো নাই? এটা যদি আরো ছোট নাও, ওই যে এখন যে ডিটা আছে এটাতে ছোট যদি নাও তাহলে এটা কমে যাচ্ছে, এটা কমে গিয়ে তোমার ওই ইয়াটা কমে যাবে, ওই তার স্ট্রেংথ কমে যাবে, অর্থাৎ নিজেই বেঁকে যাবে, পাস করার আগে নিজে বেঁকে যাবে, অর্থাৎ ইট উইল নট বি প্রোভাইডেড নো রিকোয়ার্ড স্ট্রেস অন দা ওয়ার্ক ম্যাটেরিয়াল। স্যার এখানে পিটা তো পি ম্যাক্স হবে নাকি? পিক লোডের পিটা হবে না? হ্যাঁ, কাটিং লোডটাকে পিক লোডে যে পিকে সব হিসাবে, কারণ কি যে ম্যাক্সিমাম আলটিমেট লেখা আছে তো ওখান থেকে আসবে আলটিমেট, এটাও আলটিমেট আর এটা হলো অ্যালাউয়েবল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে সো এটা হলো তোমার হিসাবটা, এটা মনে রাখবা, এটা আমাদের একটা ডিজাইন ফর্মুলা কিন্তু। হ্যাঁ, এবার আসো যে আমরা যদি ডাই ব্লক ডিজাইন করতে চাই, এই যে ডাই নিচের ডাইটা, তো আসলে যখন তোমার প্রেস্টল ডিজাইন প্রবলেম আসে পরীক্ষায়, তোমাকে সবকিছু অর্থাৎ ডাইয়ের প্যারামিটার ডিজাইন করা লাগবে, আনসারও করা লাগবে, ঠিক আছে, উপরেরটা এবং নিচেরটা। সো এভরিথিং শুড বি ইনক্লুডেড। এই যে কম্প্রেসিভ ফোর্স, অনেকে এইমাত্র প্রশ্ন করছে স্যার এটা ম্যাক্সিমাম না মিনিমাম হবে বা কি হবে? এটা আসলে অনেক সময় ওই যে তোমার কাটিং ফোর্স বা শিয়ার ফোর্স যেটা দেখতেছো এটা ম্যাক্সিমাম তো আছে, কিন্তু বিভিন্ন ডিজাইন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে তোমার কিছু কাটিং ফোর্স কমানো যায়। হ্যাঁ, রিকোয়ার্ড কাটিং ফোর্স কমানো যায়, অর্থাৎ ডিজাইনের মধ্যে কিছু প্যারামিটার আমরা দেখবো, আজকেই দেখবো। সেটা ডাইয়ের কিছু স্ট্রাকচার চেঞ্জ করে দিলে এবং পাঁচের একটা স্ট্রাকচার চেঞ্জ করে দিলে ইউ ক্যান
সো এটা নির্ভর করতেছে আসলে এই যে স্ট্রাকচারের উপরে, পাঞ্চ ডাই ক্লিয়ারেন্সের উপরে, অবশ্যই ক্লিয়ারেন্স নির্ভর করবে, ম্যাটেরিয়াল স্ট্রেংথের উপর নির্ভর করবে, shear স্পিড, কত স্পিডে তুমি কাটতেছো তার উপর নির্ভর করবে, জিওমেট্রি অফ দা ফর্ম, অর্থাৎ যে ধরনের জিওমেট্রি কাটবা তার স্ট্রাকচারের উপর নির্ভর করবে। হ্যাঁ, এবং ইভেন যে ডিউরিং দি প্রেসিং অপারেশন দ্যাট ইউ আর গিভিং দা কুলেন্ট আর কুলিং লুব্রিকেন্ট যেটা দিচ্ছ তার টাইপ এবং অ্যামাউন্ট কি পরিমাণ দিচ্ছ তার উপরে নির্ভর করবে। So these are the factors on which cutting force actually depends on. আর আমরা যেটা বের করছি সেটা হলো একদম থিওরিটিক্যাল ফর্মুলা, সেটা হলো ম্যাক্সিমাম। এখন তোমার কাজ হলো ডিজাইন প্যারামিটারের মধ্যে এগুলা নিয়ে মিনিমাইজ করা, ঠিক আছে? এখন ডাই ব্লক ডিজাইন যখন করতে হয়, ডাই ব্লক ডিজাইন যখন করতে হয় মূলত এই যে এখানে কয়েকটা ছবি দেখা প্যারামিটার, যে মনে করো এটা একটা ডাই, নিচের অংশটা এটা ডাইটা বানানো হয় কাস্টিং করে। So normally casting methods are applied to manufacture die block. তো ডাই ব্লকের যে জিনিসটা দরকার, মনে করো যে ডাই হোল তুমি বানাতে চাচ্ছ সেই সাইজের হোল তো লাগবেই, সেটা এখন ক্লিয়ারেন্স কোনটাতে দিবা, ওটা ব্যাংকিং না পিয়ার্সিং সেটার উপর নির্ভর করবে। আর ডাই ব্লক তো এই সাইজটা কিন্তু নির্ভর করবে যে পার্ট তুমি বানাতে চাচ্ছ তার উপরে ডায়ামিটারের উপরে, তাই না? এটা তো তোমরা বুঝো। এখন বাদ বাকি কিছু প্যারামিটার আছে অ্যাকর্ডিং টু ডাই স্ট্রাকচার, এই টি, এ, এইচ, আলফা। এখন টিটা কি? টিটা হলো তোমার ডাই ব্লক থিকনেস বলা হয়। দেখো ডাই ব্লক থিকনেস, হ্যাঁ, তো ডাই ব্লক থিকনেস কত হবে? এগুলো কিছু তোমার অলরেডি এক্সপেরিমেন্টাল করতে করতে বা এক্সপেরিয়েন্স হইতে হইতে কিছু ফর্মুলেশন করা আছে। বলা আছে যদি যে জবটা কাটবা, যে জবের অপারেশন হবে তার পেরিমিটার যদি, এটা তো সার্কুলার যদি হয় পাই ডি পেরিমিটার, তাই না? পাই ডি হবে না পেরিমিটার যেটা কাটবা, সেটা পেরিমিটার যদি 75 মিলিমিটারের মতন হয় তাহলে বলছে যে থিকনেসটা এটা দিতে হবে 15 মিলিমিটারের মতো। যদি 75-এর বেশি হয় এবং 250-এর কম হয়, 75-এর পরে আর 250-এর নিচে, সেই ক্ষেত্রে 25 মিলিমিটার। এবং এর চেয়ে যদি বেশি হয় পেরিমিটার, লার্জার ভ্যালুস অফ পি, তাহলে হবে 30 মিলিমিটার। সো এটা কিন্তু একটা ডিজাইন করা আছে, নইলে তোমার প্রশ্ন করতে স্যার কম দিলে কি হবে? আমি বড় ডায়ামিটারের জন্য, সাপোজ বড় ডায়ামিটার 3 দিলাম, তখন বড় ডায়ামিটারের জন্য যখন এরকম বড় হবে তখন অ্যাপ্লাইড ফোর্সও তো বেশি হবে, কাটিং ফোর্সটা। তখন হয় কি এখানে ব্রেকডাউন হয়, এখানে ফেটে যেতে পারে, এখানে ম্যাটেরিয়াল ফেল করতে পারে, ব্লকটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ব্লক সাইজের উপর, অর্থাৎ কাটিং ডায়ামিটারের উপরে, কাটিং পেরিমিটারের উপর নির্ভর করে টিটা নির্ভর করে। তো এটা হলো তোমার এটা 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 তোমাদের মোটামুটি মানে একটা আইডিয়া, অথবা কোনো সময় প্রশ্নে দেয়া থাকবে এই শর্তগুলো, ঠিক আছে? হ্যাঁ, তিনটা সাবজেক্ট। সো এই যে তোমার এই পেরিমিটার আছে, সেই পেরিমিটারটা কিন্তু রেঞ্জের উপরে, অর্থাৎ যে ওয়ার্কপিস কাটবা তার পেরিমিটার সাইজের উপর টিটা, এই মোটামুটি এটা একটা ডিজাইন প্যারামিটার। এটাই যে একেবারে আদর্শ তা নয়, কিন্তু এটা তোমার একটা জাস্ট একটা গাইড টু ডিজাইন দা ব্লক, যে এত হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, ঠিক আছে? তো এটা তো হবেই, প্লাস যখন এটা বানানো হয় কিসে, কাস্টিং করে, এখন অনেক সময় হয় কি আরো কিছু 3 থেকে 5 মিলিমিটার বেশি রাখা হয় এটা, কারণ কি গ্রাইন্ডিং করলে অনেক সময় অনেক ম্যাটেরিয়াল চলে যেতে হয়, ফেলে যেতে হয়। তো এটা মাথায় কিছু রাখে আর কি, যে গ্রাইন্ডিং বা মেশিনিং অ্যালাউন্স বলে। তো মেশিনিং অ্যালাউন্সটা অনেক সময় মনে করো প্লাস মাইনাস আরো +-3 বা +- রাখে ডিউরিং দা ডাই ডিজাইন যখন করে আর কি, যে আমি এই ডাই ব্লকটা বানাবো, তখন মনে করো বলে দিল ঠিক আছে আমার 18 এর দেন, তার টার্গেট কিন্তু 15 করা, তাই এগুলো উপর থেকে 1.5 নিচের থেকে 1.5 ফিনিশিং করতে চলে গেল। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের, তুমি যদি অরিজিনালি 15 জায়গায় 15ই বানাও কাস্টিং করার সময়, তোমরা দেখেছো কাস্টিং অথবা করেছো, তো এই কাস্টিং এ যেটা হয় যে তোমার সারফেস ফিনিশিংটা হয় না, তখন এটাকে আমাদের মেশিনিং করা লাগে গ্রাইন্ডিং এ। তো সেখানে ম্যাটেরিয়াল লস হবে, সেই লসটা কোথা থেকে আসবে? তুমি যদি এক্স্যাক্টলি 15 রাখো, কারণ 15 তো আমার দরকার। তো এই জন্য কিছু মেশিনিং অ্যালাউন্স রাখতে হয় ফর ফিনিশিং টাচ অফ দি ডাই ব্লক। তো এই হলো আমাদের মোটামুটি টিটা গেল। আর এইচটাকে বলা হয় ডাই ওপেনিং হাইট।
বা যেটা শুড বি স্ট্রেট, হ্যাঁ শুড বি স্ট্রেট, এটা দিয়ে মূলত ডাইয়ের ইয়াটা আর কি ওই আকৃতিটা কনফার্ম হয়ে যায়। আকৃতিটা কনফার্ম হয়ে যাওয়ার পরে আবার বড় রাখলে ভাইবো না যে প্রেসার দিলে এটা লম্বা হয়ে যাবে, এটা তো ইয়ার না, এটা কোনো বেলুনের মতন না, এটা সোজা নেমে যাবে, হ্যাঁ এটার কোনো আর কোনো ঝামেলা না, অর্থাৎ সাইজটা এখানে যা আছে তাই হয়ে নিচে পড়ে যাবে। তো এই ডাই ওপেনিং শুড বি, এটা মোটামুটি একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে সারা দুনিয়াতেই, যে মোটামুটি 3 mm দিলেই দেখা গেল যে তোমার অবজেক্টটা সেই সাইজের মধ্যে ঢুকে কেটে মোটামুটি এটা হয়ে যায়। তো মানে এটা পুরোটাই 3 mm যেখান থেকে অ্যালাউন্সটা শুরু হবে। তোমরা মনে করতে পারো স্যার আমি তো প্রথম থেকে রাখি না কেন, প্রথম থেকে রাখলে তোমার ইয়াটা সাইজটা তোমার অনেকটা কনিক্যাল সাইজের হয়ে যাবে। এই জন্য রাউন্ড সাইজ রাখার জন্য 3 মিলিমিটারের মতন যদি হাইট রাখো তাহলে বস্তুটা সাইজ হয়ে গেল, এবার শুধু ক্লিয়ারেন্স থাকবে, এটা পড়ে যাবে নিচে। সো এই এইটা হলো ডাই ওপেনিং হাইট হলো 3 মিলিমিটার স্ট্রেট। তারপরে গিয়ে তোমার একটা এই অ্যাঙ্গুলার ক্লিয়ারেন্স রাখে, সেই অ্যাঙ্গুলার ক্লিয়ারেন্সের মান আমি গতদিন বলেছি দ্যাট আপ টু 2 ডিগ্রি পর্যন্ত হয় অ্যাঙ্গুলার ক্লিয়ারেন্সের মান। আর এটাকে বলা হয় ক্রিটিক্যাল ডিসটেন্স। ক্রিটিক্যাল ডিসটেন্স অর্থাৎ এই ডাইয়ের বর্ডার লাইন এবং ভিতরে যে কাটিং এজ থাকে সেই এজের মধ্যে যে ডিসটেন্সটা এটা আমরা বলি এ। তো এইটা কত হবে? এইটা হবে সাধারণত এই টি যখন ডিফাইন হয়ে গেল সেই টি এর 1.5 গুণ মিনিমাম টু 2t ফর স্মল ডাইস। আর যদি আরো বড় ডায়ামিটার সাধারণত ওই যে এখানে যখন করবার ডিজাইনটা, এখানে যখন ডিজাইনটা হবে তখন এটা 2t চাইতে বড় হবে, 2t থেকে 3t। তুমি মনে করো ঠিক আছে 2.2t লাগলাম অথবা 2.5t রাখলাম, এটা লার্জার ডায়ের জন্য রাখতে পারো আর কি। তো সো এই যে হলো তোমার এখানে কিছু ডিজাইন কনসিডারেশন এই স্যার বলো। স্যার আমার এজটা স্যার আমার জবের থিকনেসের উপর ডিপেন্ড করার কথা না স্যার? না 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 শোনো না, আমি বলি এইটা তোমার জবের থিকনেস মনে করো চাই নাও না, কোনো অসুবিধা নাই। মনে করো এটা তো আবার মনে রাখো তুমি যত 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 মোটা তত ইচ্ছা তা কিন্তু ডাই করতে পারবে না, এটারও লিমিট আছে। যেমন ম্যাটেরিয়ালে সাধারণত 3 to 5 মিলিমিটার পর্যন্ত হইলেই কিন্তু প্রেসিং গুলা ডিজাইন হয়, হ্যাঁ নইলে অন্য প্রসেসে যেতে হবে তোমাকে। বেশি পুরুত্বের জন্য ডাই সম্ভব না, ঠিক আছে, এই ধরনের ডাই মেকানিজমে তুমি কাটতে পারবে না। মূলত সার্টেন এটা 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 সাধারণত অনেকটা শীট মেটাল কনসেপ্ট থেকে আগাইতে হবে। তুমি যত মোটা নিতে চাচ্ছ তা নয়, কিন্তু সেটা আরেকটা প্রেসিং আছে, যেটা তুমি যদি একটা নির্দিষ্ট আকৃতি কাটতে চাচ্ছ সেই ক্ষেত্রে কিন্তু বেশি মোটা তুমি নিতে পারবো না। 3 মিলিমিটার কিন্তু অনেক, মানে মেটালিক 3 মিলিমিটার অনেক অনেক শক্তিশালী একটা শীট হবে কিন্তু। তো 3 মিলিমিটার 3 মিলিমিটার থেকে 5 মিলিমিটার, তোমার 5 মিলিমিটার নিয়ে সমস্যা নেই, তো তোমার 3 পর্যন্ত ঢুকবে, বাকিগুলো আস্তে আস্তে ঢুকে যাবে, সমস্যা নাই। অর্থাৎ তোমার সাইজিংটা এখানেই হবে। এরপরে তো তোমার জায়গা আছে, বুঝতেছো, এরপরে তোমার রিলিজিং এর জায়গা আছে, ঠিক আছে। মানে অর্থাৎ তুমি মনে করো শীট মেটাল যেটা নিলা, আমি যদি একটা ইয়া দিয়ে দিই, মনে করো তুমি শীট মেটাল এখানে তুমি নিলা এই তো। এখন তোমার প্রশ্ন হলো যে স্যার এটা তো এই 3 মিলিমিটার যদি হয়, এটা তো এটার সাথে সম্পর্ক, এটা তুমি ইচ্ছা মতন বেশি বাড়াইতে পারবে না। মনে করো 5 ম্যাক্সিমাম হইতে পারে, 5ও যদি নাও সমস্যা তো নাই, 5ও যদি নাও 5 হয়ে 3 পর্যন্ত কেটে বাকিটাও তো কাটবে, জায়গা আছে তো যাওয়ার, মেটালটা তো যাইতে পারতেছে, যেটা কাটতেছে সেটা চলে যাচ্ছে না, বুঝছো। তুমি যদি এইভাবে প্রেসার দাও তাহলে কি হবে, এটা নামতেছে তো এদিক দিয়ে, তাই না? স্যার এজটাকে এখানে কাটিং করার পরে যে এক্সট্রা ডিসটেন্স আছে সেটা নাকি? না, এটা দিয়ে মেটালটা ঢুকবে, মানে মেটালে উপর থেকে পাঞ্চ যখন হবে, যখন উপর থেকে তুমি পাঞ্চ করবা এরকম, তুমি হিসাব করো না, তুমি দেখো এই তো উপর থেকে যখন পাঁচটা ঢুকলো, এটা যখন নামলো তখন কি হবে, এই যে এই দিক দিয়ে তোমার আস্তে আস্তে ঢোকা শুরু করবে, তখন এই যে বুঝো না, তোমার যদি 3 মনে করো এটা 5 হয়, এটা 3 হয়, তো মনে করো 3 ঢুকলো আর 2 যেটা আছে, তো 2 তো ঢুকতে পারবে, কারণ 3 তো নিচে নেমে যাবে, আস্তে আস্তে নিচে নেমে যাবে না, নিচে তো জায়গা আছে, এমন না যে এটা ব্লক না তো,
এটা তো ব্লক না, এই জায়গাটা তো ব্লক না, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই লাইনের পরে তো এটা ফ্রি, বুঝছো? এটা শুধু সাইজিংটা হওয়ার জন্য, আর কিছু না। হিসাবে তো তোমার এই যে এটা সোজা হওয়ার কথা, তাই না? সোজাই হওয়ার কথা। খেয়াল করে দেখো, মাত্র 1/2 ডিগ্রি টু 2 ডিগ্রি, মানে কি ওই যে তোমার এটা স্মুথ রানিং এর জন্য এটা রাখি আমরা, তাহলে জাস্ট সো হোলটা কিন্তু আছে পুরোটাই, প্রবলেম নাই কিন্তু, ঠিক আছে? এটা হলো জাস্ট ওই সাইজের ডায়ামিটারটা ম্যাচ করার জন্য এইটা করা হয়েছে। এটা অনেকে মনে করতেছে আমি ওইখান থেকে শুরু করে দিই না, ওইখান থেকে শুরু করলে ডাইটা মানে সাইজটা নষ্ট হবে, এই জন্য। মানে তোমার অনেকে মনে করতেছে আমি এখান থেকে যদি শুরু করি 3 দিয়ে একদম এখান থেকে ওই অ্যাঙ্গেলটা দিয়ে, তাহলে কিন্তু জবটা মানে জবটার সাইজটা পাবা না, হঠাৎ করে এদিকে এসে ইলামিনেশন হয়ে যেতে পারে। এই জন্য ওই মোটামুটি 3 মিলিমিটারের মতো রাখতে হয় আর কি, বুঝছো? আর স্যার এখানে স্মল ডায়াস আর লার্জ ডায়াসের রেঞ্জটা কোথায়, মানে স্মল ডায়াস কতটুকু বা লার্জ ডায়াস কতটুকু, রেঞ্জ আছে নাকি? কোনটা কোনটা বলো তো, আবার বলো এই তো। যে 1.5T to 2T ফর হুম। স্মল ডায়াস, এখন স্মল ডায়াস বলতে আমরা তো স্মলেস্টটা বের করছি, এখন স্মল ডায়াসের রেঞ্জটা কতটুকু? আমি বুঝছি তোমার কথা, উপরে আসো। এই যে এখানে আইসা সাধারণত এই দুইটাকে স্মল এন্ড মিডিয়ামের মধ্যে ফালাই আর কি, হ্যাঁ। এই যে বুঝছো, এগুলা স্মল এন্ড মিডিয়াম, আর এইটা হলো লার্জার ডায়া, হ্যাঁ, লার্জ ডাইস, দিস আর দ্য লার্জ ডাইস, এই যে লাস্টেরটা। আর বাকিগুলা তুমি স্মল এন্ড মিডিয়াম স্কেলের ডায়ের মধ্যে ফালাইয়া তুমি করতে পারো ডিজাইন, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর আমরা প্রশ্ন যখন করি তখন বলে দেই যে ডিজাইন এ স্মল ডাই ফর দিস এন্ড দিস, তখন তোমার এত চিন্তা করার দরকার নেই, ডাইরেক্ট এই ফর্মুলা চলে যাবে, ঠিক আছে? স্যার এখানে থিকনেসটা, স্যার এখানে যে মানে ওয়ার্ক পিসের থিকনেসটা যদি মানে অতিরিক্ত হয় তাহলে কি মানে পাঁচটা কি মানে ফেল করবে, মানে বেঁকে যাবে? অবশ্যই ফেল করতে পারে। ম্যাক্সিমাম থিকনেস একটা ডিজাইন করে মানে আছে যে তুমি কত পর্যন্ত পারবা। আমি কয়দিন আগে একটা কোম্পানিতে গেছি, বুঝছো, এই ধরনের কাজ আর কি। ওই তো গত শনিবারে, আগে শনিবারে তো শনিবারে এই ধরনের প্রেস মেকানিজম দেখে আসলাম যে তুমি ওই নির্দিষ্ট সাইজের করার জন্য কিন্তু বেশি মোটা থিকনেসের জিনিস করতে পারবে না। তুমি করতে পারবে কোনটা, ওই যে গত ক্লাসে পড়াইছিলাম পার্টিং। আমি তো যাই তোমাদের ছবিটা দেখাই যে কি কি কাজ, এইগুলা সম্ভব, এইগুলা আমি দেখে আসছি। এটা তোমার মোটা হলে কোনো অসুবিধা, ঠাস করে কেটে কেটে ফেলে দিচ্ছে, আমি দেখে আসছি, বুঝছো? হ্যাঁ, এটা মোটামুটি যে কোনো সাইজ, যে কোনো প্রিন্ট হলে অতিরিক্ত প্রেসার দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছে। ইট ইজ গুড, নো প্রবলেম। এটার জন্য থিকনেস তত লিমিটেশন নাই। কিন্তু তুমি যদি একেবারে বাঞ্চ করে সুন্দর একটা প্রোডাক্ট বের করতে চাও, তাহলে কিন্তু তোমার কিছু থিকনেসের সম্পর্ক আছে, যে তুমি যত মোটা তত বা যা ইচ্ছা তা এখানে করতে পারবে না, ইউ ক্যানট। বুঝছো জিনিসটা যেটা বলতে চাচ্ছি? তো সো জি স্যার। এখানে তাহলে এই জিনিসগুলো তো আমাদের ডিজাইন প্যারামিটার হিসেবে লাগবে। এবার আসো যে তাহলে এই ম্যাক্সিমাম অ্যালাউবল পাঁচ লেন্থটা কত হবে, মানে উপর থেকে যে পাঁচটা পড়বে সে পাঁচের লেন্থ কত, এটা দিস ইজ এন এম্পিরিক্যাল ফর্মুলা অ্যাকচুয়ালি। এটা মনে করো যে যারা ডিজাইন ইঞ্জিনিয়ার তারা মোটামুটি তাদের এক্সপেরিমেন্স থেকে অনেক প্রমাণ করে, তোমরা জানো তো হোয়াট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা। একটা আছে থিওরিটিক্যাল ফর্মুলা, মানে কি প্রমাণ করা যাবে, প্রমাণ করো যে এই। আর কতগুলো জিনিস আছে ডিজাইন ইঞ্জিনিয়াররা বসে বসে ল্যাবে বসে বসে এক্সপেরিমেন্ট করে করে একটা টেন্টাটিভ একটা ফর্মুলা বাইর করে, এটার কোনো তুমি প্রমাণ পাবো না ডাইরেক্ট। এরকম ফর্মুলা শুনছো? দিস ইজ কলস এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলাটা কি, এটা থিওরিটিক্যাল তুমি প্রমাণ করতে পারবে না। তাদের ডিজাইন ইঞ্জিনিয়াররা ডিজাইনের কনসেপ্ট থেকে তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অ্যাপ্লাই করে করে আর একটা ফর্মুলা ফিট করছে আর কি। So maximum punch length LM is equal to pi d by 8 E by Fs into d by t to the power half. So d টা কি, diameter of punch hole, মানে যে punch hole টা করব তার diameter, Fs হলো shear stress, আর material thickness হলো T, E হলো modulus of elasticity of the punch material. So these are the formula, okay? সো আমরা এখানে মোটামুটি ফর্মুলা গুলা পড়লাম। আমি যা যা ফর্মুলা টাচ করতেছে তোমরা কিন্তু মার্ক করে রাখো, হ্যাঁ, কারণ আমার এগুলো নিয়ে আমরা কাজ করব। তো এখন আমরা এগুলা নিয়ে কাজ করব।
এখন কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম যে আমরা ওই মেথডস অফ রিডিউসিং কাটিং ফোর্স, আমরা কাটিং ফোর্স কমাইতে পারি কিভাবে? এটা একটা মেথড, স্টেপড পাঞ্চেস। স্টেপ পাঞ্চ মানে কি, আমরা যেটাকে কাট করতে চাবো সেটাকে আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি। মনে করো প্রথমে একটা লোয়ার পাঞ্চ দিয়ে, প্রথমে একটা এটা দিয়ে একটু নামাইলাম, প্রেস করলাম, তারপরে এটা দিয়ে করলাম, এরকম। অর্থাৎ আস্তে 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 বিভিন্ন সাইজের ইয়া দিয়ে কিন্তু করা যায়, পাঞ্চ করা যায়। তাহলে ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে ডিফরমেশন হলো এবং কম ফোর্স লাগবে একবারের চাইতে। এটা একটা মেকানিজম। আরেকটা হলো তুমি সিঙ্গেল শিয়ার অন ডাই অর পাঞ্চ দিতে পারো। শিয়ার মানে কি, মনে করো দেখো পাঁচটা যদি এরকম হয়, যেটা মনে বুঝাইছিলাম, এই যে যখন এটা যখন নিচে নামে তখন শেয়ারিং তো পুরো এরিয়া ধরে একবারে হইতেছে না। ফ্ল্যাট থাকলে যেটা সমস্যা, ফ্ল্যাট থাকলে পুরো শেয়ারিংটা একসাথে পুরো এরিয়াতে হচ্ছে, অর্থাৎ পাই ডিতে হচ্ছে, পাই ডিটি যেটা পুরোটাতে হচ্ছে। এখন সিঙ্গেল শেয়ার যদি করো তখন সুবিধা হলো কি, যে এই যখন টাচ লাগলো এই এরিয়ায় শেয়ারিং হবে, আস্তে আস্তে শেয়ারিং এরিয়াটা বাড়বে, কিন্তু ওই দিকটা শেয়ার এরিয়া আবার কমে যাবে, এদের কাটা শেষ হয়ে যাবে, বুঝছো? এটা যখন নামবে, মাথায় নাও, চিন্তা করো, যখন এটা নামবে তখন কি আগের মতন একবারে ফোর্স লাগবে? একবারে পুরা পাই ডিটি এফএস লাগবে নাকি অল্প লাগবে, বলো না? অল্প লাগবে স্যার, গ্রাজুয়ালি বাড়বে। হ্যাঁ, গ্রাজুয়ালি আস্তে আস্তে পাবে। এই যে মনে করো এখানে যখন নামবে তখন এইখানে কাটিং হবে প্রথমে, এইখানে প্রথমে শেয়ারিং হবে, অর্থাৎ শেয়ারিং এরিয়াটা আস্তে আস্তে বাড়বে। তো সো এখানে কিন্তু ফোর্স অনেক কম লাগবে। তুমি ইচ্ছা করলে তুমি সিঙ্গেল শেয়ারটা এখানে দিতে পারো, অথবা তুমি ডাইও দিতে পারো। এই যে ডাইও দেখো কি করছে, ডাইটা সোজা না, কিন্তু ডাইটা এরকম অ্যাঙ্গেল করা, তখন সেটা আবার সমতল রাখো, তখন এটা যখন আইসা পড়বে, মেটালিক শিট যখন লাগবে, এখানে আগে কাটিং শুরু হয়ে যাবে এই জায়গাতে। বুঝতে পারছো তো জিনিসটা? তো এখন এই সিঙ্গেল শেয়ারও করা যায়, সিঙ্গেল শেয়ার অন ডাই অর পাঞ্চ। এটা করেও তুমি অনেকটা, প্রায় দেখা গেছে 30% পর্যন্ত তুমি ফুল শেয়ারে, ফুল শেয়ার কি মানে এটা মনে বোঝো না। ফুল শেয়ার মানে হলো, মনে করো এই যে পাঁচটা আছে না, এটা লোয়ার এন্ড আর হায়ার এন্ডের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা যদি যে মেটালকে কাটবা তার থিকনেসের সমান হয়, তখন আমরা বলি ফুল শেয়ার। ইফ the shear is equal to or greater than the stock thickness is called full shear. বুঝতে পারছো তো? তখন আমরা ফুল শেয়ার বলি। আর যদি কম দাও তাহলে কম শেয়ার হবে আর কি। স্যার এখানে ডাইয়ের মধ্যে যেই মানে ডেপথ অফ শিয়ারটা, এটা কি মানে ওয়ার্ক পিসটাও কি আগে ডিফর্ম করে নিছি নাকি? না 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 না, ওয়ার্ক পিসটা তোমার হোল্ড করা থাকে একটা মেকানিজম দিয়ে, এখানে একটা সাপোর্ট দিয়ে সোজা ধরা থাকবে, এখানে কিছু পিন থাকে, বুঝছো? এখানে পুরা ছবিটা তো আমরা দেই না, দিতে পারি না একসাথে, অনেক মেকানিজম আছে এখানে। ওয়ার্ক পিসটাকে ধরবে একদম সমান ভাবে, ঠিক আছে? অথবা জি স্যার। না, অথবা আরেকটা ওয়ে আছে, যে তোমার হুবহু এরকম একটা ইনক্লাইন প্লেনের মধ্যে পিঞ্চিং মানে ক্ল্যাম্পিং করতে হবে, সেটাও করতে পারো। করার পরে তখন যখন ফাঁসটা নামবে তখন এইদিকে আস্তে আস্তে ফোর্সটা অ্যাপ্লাই হবে। এটা একটু ঝামেলা আছে, এটার জন্য কিছু এইটার মধ্যে একটু ব্যালেন্সিং এর ঘটনা আছে, যে একদিকে ফোর্স আর একদিকে ফ্রি থাকে, যার ফলে এটার মধ্যে একটু হোমোজেনিয়াস, মানে এখানের মধ্যে একটা ব্যান্ডিং একটু প্রবলেম আছে, কারণ এটা যখন রিঅ্যাক্টিভ ফোর্স এখানে আপনার এটা ফ্রি আছে, তো এটা একটা প্রবলেম না, বুঝতে তো নাকি? প্রপার ব্যালেন্সিং এর জন্য এটা প্রবলেম থাকে, একটু প্রবলেম আছে, কিন্তু তারপরও এটা মোটামুটি ফোর্সটা কম হয় বিধায় ইট ক্যান বি ওভারকাম। সো তাইলে এই শেয়ারটা সাধারণত স্টক থিকনেসের 1 থেকে 1.5 এর মধ্যে হবে, সেটা বলা আছে। এবং যদি 1 এর বেশি হয় তাহলে আমরা ফুল শেয়ার বলি। ফুল শেয়ার যদি হয় তোমার ডিজাইনের মধ্যে রাখতে পারো, তাহলে ফুল শেয়ারটা কি একটু আরেকবার বলেন স্যার? ফুল শেয়ারটা বুঝিনি। হলো, আমি বলি, এই যে তুমি মনে করো পাঁচ, এটা দিয়ে বুঝতে সুবিধা হবে। মনে করো এই যে তোমার পাঁচের মধ্যে এরকম একটা অ্যাঙ্গেল করছো, তাহলে লোয়ার অ্যাঙ্গেল হায়ার অ্যাঙ্গেলের যে সোজা হাইটটা, এটাকে আমরা শেয়ার বলি। এই শেয়ারটা যদি যে মেটালটা কাটবা তার থিকনেসের সমান হয় বা বেশি হয়, তখন আমরা বলি ফুল শেয়ার ডিজাইন করা হয়েছে এটা। এবং ফুল শেয়ার থাকলে এটা 30% পর্যন্ত কাটিং ফোর্স কমাইতে পারবা। বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা, এবার এই সিঙ্গেল শেয়ারও রাখতে পারো, আবার ডাবল শেয়ারও রাখতে পারো। এটা আরেকটা মেকানিজম, ডাবল শেয়ার। এই যে মনে করো এরকম রাখতে পারো, বুঝতে পারছো? এরকম রাখতে পারো এবং ডাইয়ের মধ্যেও রাখতে পারো, কোনো সমস্যা। এটা বুঝছো তো কাহিনীটা? এটা তোমাদের প্রথমত পাঞ্চ যেটা করো না, পাঞ্চ, ওই যে সেশনাল শিট,
খাতার পাঁচগুলো আর কি ওইটা। হ্যাঁ, তোমরা কিন্তু খেয়াল করে দেখো এটা এই স্ট্রাকচারের চারিদিক দিয়ে একটু উঁচা, ভিতরের দিকে একটু গর্তের দিকে থাকে। জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, তো এটা কেন করছে? ও ফোর্সটা কম লাগার জন্য। তুমি হাতে করবা তো তোমার হাতের সুবিধার জন্য তোমার কম ফোর্স যেন লাগে। এটা ডাবল শেয়ার বলে। ঠিক আছে, অর্থাৎ দুই সাইড থেকে শেয়ারিং করা। এটা এখানেও থাকতে পারে, পাঁচেও থাকতে পারে, ওটা তো মানে ডাইও থাকতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো শোনো, আমার না আজকে একটা মিটিং আছে 10টায়। আমি এখন বাসায় আছি আসলে, তো মিটিংটা 10টায় জয়েন করতে হবে। আমি আজকে পর্যন্ত যা পড়াইছি সেটা দিয়ে শেষ। কালকে থেকে কালকে কি বার? কালকে কি 9টার সময় ক্লাস দিতে পারবো? আমার একটু না, কালকে 9টায় সুযোগ না দিলে আর সুযোগ নাই। কালকে আমি মঙ্গলবার না, কালকে আমার মিটিং আছে, শহরে মিটিং আছে, দৌড়াদৌড়ির মধ্যে আছে। স্যার সিআররা না হয় জানাবে স্যার আপনাকে। চেষ্টা করবো স্যার। আচ্ছা, যদি হয় 9টায় দিলে দিবে, না দিলে পরশুদিন ক্লাস দেবো। ওকে, মানে কালকে আর ক্লাস নেওয়ার সুযোগ নাই আসলে আমার হাতে। অথবা না, কালকে সুযোগই নাই, কালকে সারাদিন মিটিং, একটা পর একটা কাজ আছে। ঠিক আছে, তাহলে তাহলে স্যার স্যার কালকে কালকে রেস্ট নেন স্যার। স্যার আপনার উপর কালকে backup রেস্ট দিয়ে নেন দেবেন, স্যার। তাহলে আমি কালকে নিচ্ছি না, বুধবার আমাকে স্লট দিও। ওকে, ওকে স্যার। তাহলে কালকে ক্লাসটা অফ দিলাম। আর শোনো, আমরা তোমার দেখাই যে আমরা নেক্সট ক্লাসে কি করব। আমাদের এখন শুধু ডায়োডটা কেন হয় এটা পড়ি, আমরা চলে যাব হলো কিছু হিসাবে। অর্থাৎ ওই সেন্টার অফ প্রেসার তোমরা করছো মনে হয়, যে একটা যে ধরনের প্রোফাইল বানাইতে চাই, সেন্টার অফ প্রেসার কোথায় থাকে, এগুলো মনে হয় মেকানিক্সে কোথায় জানি সেন্টার অফ প্রেসার করছো। হ্যাঁ, তো সেখানে আমাদের কিছু, যে আমরা যে স্ট্রিপ দিয়ে যা বানাবো তার কিছু লেআউট ডিজাইন করতে হয়, অর্থাৎ ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ প্রোফাইল। হ্যাঁ, মানে সেখানে যে এখানে আমরা অঙ্ক করব, অনেক অঙ্ক আছে সামনে। ফাইনালি দেখো, খালি অঙ্ক, এই অঙ্ক করবো, এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, প্রোফাইল ডিজাইন আমরা ফাইনালি এই ধরনের একটা অঙ্ক করবো, যে এইটাই মনে করো, এই অঙ্কটা ভালো করে করবো। এই অঙ্কটা মনে করো 6.7, দেখো অনেক বড় একটা প্রবলেম, অনেক সুন্দর একটা প্রবলেম। হ্যাঁ, এটা 3-4 পৃষ্ঠা বইয়েরই প্রবলেমটা। এরপরে তোমরা খাতায় করলে তো বুঝতে পারতেছো, অনেক লম্বা হবে। তো এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসে, বিশেষ করে এই ধরনের প্রবলেম। এই যে ডাই ডিজাইন পুরা এটার মধ্যে সব আছে, মনে করো যা যা পড়াইছি, এই পাই ডিটি, তারপরে ওই যে ক্লিয়ারেন্স, এই যে এইচটি, পরে ব্ল্যাঙ্কিং, ক্লেফট পিয়ার্সিং, সব আসে। দেখো এইচটি সব কনসেপ্ট যা আছে সব, ইভেন বাকলিং, এই যে দেখো মিনিমাম ডাইশো, তারপর বাকলে ম্যাক্সিমাম লেন্থ, পুরো অঙ্কটা এখানে সব দেওয়া আছে। বুঝতে পারছো? আমরা এই অঙ্কটা করবো নেক্সট ক্লাসে, এবং এটাই থাকবে তোমার অ্যাসাইনমেন্ট। আসলে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, আমি আগে করাই নেই তারপরে। ওকে, জি স্যার। বুঝতে পারতেছো তো? তো আমরা মোটামুটি ডাই ডিজাইন কমপ্লিট করার পরে আমাদের সিলেবাসে আরেকটা চ্যাপ্টার শুধু আছে, তারপরে আমরা রিপিটেশন অফ ক্লাসেস করে আমরা একটু ক্লাসটা ক্লোজ করে ফেলবো আশা করি। না, সমস্যা নাই, আমি কিন্তু ইয়া নাই, সিলেবাসের বেশি খুব একটা ড্রব্যাকে নাই। আই এম অ্যাডভান্সিং প্রপারলি, নো প্রবলেম। ওকে, আচ্ছা স্যার। তাহলে আমি একটু যাই, আমার মিটিং আছে, আমার বুঝছো। সরি, আমি তোমাদেরকে আজকে পড়াইতে পারলাম না, মাত্র 30 মিনিট পড়াইছি। সমস্যা নাই স্যার। সমস্যা নেই স্যার। ওকে, তাহলে থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।